আসসালামু আলাইকুম প্রিয় মানবিকিয়ান এইচএসসি 25 এবং 26। তো আজকের আমরা জানি আমরা রেগুলার আলোচনা চলছে আমাদের, সেক্ষেত্রে আলোচনার মধ্যে বলতে গেলে আমরা অলরেডি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে। আজকে হচ্ছে আমরা একটু প্রথম পত্র নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে তৃতীয় অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা আজকে দেখবো হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। ওকে, তাহলে যেটা বলছিলাম যে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। বিশাল বড় অধ্যায় এবং আমরা দেখবো যে খুবই সহজে এটা বের করা যায়, খুবই সহজে এটা শেখা যায়। হ্যাঁ, অধ্যায়টা যদিও অনেক বড়, কিন্তু একটু টেকনিক ফলো করলে অধ্যায়টা অনেক ছোট হয়ে আসে এবং আমাদের আলোচনাটাও আরো সহজতর হয়। হ্যাঁ, তো সেটা আমরা দেখবো। আমরা অধ্যায়ে যাই। তো আজকে আমাদের অধ্যায়ের এই আলোচনার বিষয়বস্তু থাকতেছে মূলত এই তিনটা জিনিস। মূল জিনিস হচ্ছে এই তিনটা। প্রথম তিনটা জিনিস সেটা হচ্ছে যে এই যে টপিক 1, যেখানে কিনা মূল্যবোধের ধারণা, শ্রেণী বিভাগ, মূল্যবোধ এবং সুশাসন নিয়ে কথা বলা হয়েছে, এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে আইন, যার কিনা ধারণা, শ্রেণী বিভাগ এবং এর সাথে নৈতিকতার সম্পর্ক, এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে আইন নিয়ে। তৃতীয়ত হয়েছে স্বাধীনতা ও সাম্য। এই তিনটা জিনিসই মোটামুটি তিনটা জিনিসই হচ্ছে এই অধ্যায়ের মূল কথা বা মূল প্রাণ। আরো যদি আমি একটু স্পেসিফিক্যালি বলতে যাই, এই মূল্যবোধ জিনিসটা যদি আমরা একটু ভালো করে দেখি বা মূল্যবোধের শ্রেণী বিভাগটা যদি একটু আমরা ভালো করে জানি, তাহলে মূলত বাকিদের শ্রেণী বিভাগ আর পড়ারই দরকার হয় না। বাকিদের শ্রেণী বিভাগ খুব সহজে আরো জানা যায়, খুব সহজে পড়া যায়। ঠিক আছে, এর পাশাপাশি এর শ্রেণী বিভাগের একটা অংশ হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধকে একটু আলাদাভাবে স্পেস দেওয়া হয়েছে, কারণ এই বছরের জন্য গণতান্ত্রিক মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ বা দরকারি। তো এই কারণে গণতান্ত্রিক মূল্যবোধকে একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আমরা জানবো, গণতান্ত্রিক মূল্যবোধের কিছু ধারণা আমরা দেখবো, যে রাজনৈতিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের পার্থক্য কি, সেই জিনিসগুলো আমাদের এখানে আলোচনায় থাকবে। সো এই আর কি মোটামুটি আমাদের এখানে বলতে গেলে ধারণা বা বিষয়বস্তু। আমরা চলে যাব শুরুতেই চলে যাব মূল্যবোধকে নিয়ে। মূল্যবোধের ধারণা, বৈশিষ্ট্য, ভিত্তি বা উপাদান, শ্রেণীবিভাগ, মূল্যবোধ এবং সুশাসন, এই কথাগুলো এখানে বলা আছে। আমরা এত কথায় যাব না, আমরা শর্টকাটে যাব। আমরা শুধু জানবো যে মূল্যবোধের ধারণা কি, ধারণা থেকেই বৈশিষ্ট্যকে নিয়ে আসবো। মূল্যবোধের ভিত্তি বা উপাদান আমরা খুব একটা দেখবো না বা দরকার নেই। শ্রেণী বিভাগকে আমরা দেখবো, মূল্যবোধ এবং সুশাসনের সম্পর্কটা আমরা দেখবো। এই কয়েকটা জিনিস থাকবে হচ্ছে আমাদের আলোচনায়। ঠিক আছে, সো এখান থেকে যদি একটু বলি যে মূল্যবোধের ধারণাটা কি এবং এর সাথে আর এর শ্রেণী বিভাগগুলো কি কি, এই জিনিসগুলো দেখবো। প্রথম কথা হচ্ছে যে মূল্যবোধ জিনিসটা কি। মূল্যবোধ জিনিসটা হচ্ছে, আমরা এটা একটা খুবই কমন একটা সংজ্ঞা আমরা জানি, খুবই কমন সংজ্ঞা, রেগুলার পরীক্ষায় আসে বা জিজ্ঞাসা করা হয় মূল্যবোধ কি। এবং এই একটা সংজ্ঞা জানলেই আমরা সেই একটা সংজ্ঞা থেকে যতগুলা ইয়ে আছে, কি বলা হচ্ছে, আদার্স প্রশ্নগুলো আছে, সেগুলো আমরা সলভ করতে পারবো। সো যে জিনিসটা এখান থেকে কথা বলা হয়েছে যে শ্রেণী বিভাগ, সেখান থেকে একটু জানবো। তার আগে একটু আমরা সংজ্ঞাটা দেখবো। অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কি, মূল্যবোধের সংজ্ঞাটা কি। মূল্যবোধের সংজ্ঞা হচ্ছে যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প, যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের আচার আচরণকে, এই সংজ্ঞাটা একটু তোমরা নোট করে রাখবা, এই সংজ্ঞাটা পরীক্ষায় আসে। যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ। দেখো, এই সংজ্ঞা মনে রাখলে তোমরা একই সাথে এর বৈশিষ্ট্যটাও জানতে পারো। বৈশিষ্ট্যটা কিংবা তোমাদের যে প্রকারভেদ গুলো আছে সেগুলো মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে তাকে মূল্যবোধ বলে। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্পকে কি করে, আচার আচরণকে কি করে, নিয়ন্ত্রণ করে এবং পরিচালিত করে। অর্থাৎ কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো আমাদের আচার আচরণকে এবং আমাদেরকে নিয়ন্ত্রণ করে এবং পরিচালিত করে। আমি যদি একটু তোমাদেরকে বলি, ধরো সত্য কথা বলা, আমরা কেন সত্য কথা বলি, কিংবা ধরো আমরা বাবা মাকে সম্মান করি, বাবা মাকে রেসপেক্ট করি, শিক্ষকদেরকে রেসপেক্ট করি, এই কথাগুলো কোত্থেকে আসতেছে? এই কথাগুলো যা, সেটাকেই মূল্যবোধ বলা হয় অ্যাকচুয়ালি। তো আমরা এখানে বলতে পারি যে আমরা মূল্যবোধের এক্সাম্পলে বলতে পারি সত্যবাদিতা, এটা আমরা বলতে পারি, সত্যবাদিতা বলতে পারি। আমরা হচ্ছে বলতে পারি যে কি বলে, শিষ্টাচার, এটাকে বলতে পারি। এগুলো হচ্ছে আমাদের মূল্যবোধের বৈশিষ্ট্য বা মূল্যবোধ। এখানে যে কথাটা বলা হয়েছে
যে প্রথম বিষয়টা হচ্ছে যে একটা কোনো একটা চিন্তা ভাবনা আমার থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। এবং আচ্ছা, আমি যেটা বাস্তব এক্সাম্পল খেয়াল করি, মনে করো যে আমি রাস্তা ক্রস করে দেবো কাউকে একজনকে, ঠিক আছে? আমি হচ্ছে কাউকে একজনকে রাস্তা পারাপার করিয়ে দিব, সে ধরো রাস্তা হচ্ছে চিনে না, তো আমি এখন কাউকে রাস্তা পারাপার করিয়ে দিব। সে রাস্তা পারাপার করার একটা কি আমার একটা চিন্তা হয়েছে যে কোন একজন ব্যক্তি আমি দেখতে পাচ্ছি, অন্ধ একজন ব্যক্তি, তাকে আমি রাস্তা পারাপার করিয়ে দিব। তো সেই অন্ধ ব্যক্তিকে রাস্তা পারাপার করার যে চিন্তাটা, সেই চিন্তাটা থেকে আমি কি করলাম, আমার নতুন একটা লক্ষ্য তৈরি হলো যে না, আমি এখন থেকে যতদিন থাকবো, যতগুলো অন্ধ মানুষ থাকবে তাদেরকে আমি রাস্তা পারাপার করিয়ে দিব। তো এই উদ্দেশ্যে আমি কি করলাম, এই উদ্দেশ্যে আমি সংকল্প করলাম আজ থেকে যতগুলো হচ্ছে অন্ধ মানুষ থাকবে তাদেরকে আমি রাস্তা পারাপার করে দেবো। এটা হচ্ছে আমার একটা উদ্দেশ্য। এবং সেটাই আমি সংকল্পে রূপান্তর করলাম, যে আমি যখন কথা দিলাম বা মনে মনে ভাবলাম, এবং সেটাই কি করতেছে, আমার আচার আচরণকে নিয়ন্ত্রণ করতেছে। এখন থেকে যখন আমি রাস্তা পারাপার হবো, আমি একা একা রাস্তা পারাপার হতে পারছি না, আমাকে হচ্ছে এই জিনিসটা আমাকে নিয়ন্ত্রণ করতেছে এবং কি করতেছে, পরিচালিত করতেছে, এই কাজটা করতে আমাকে বাধ্য করতেছে। তো সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে মূল্যবোধ। আশা করি এখন মূল্যবোধের পুরোপুরি জিনিসের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। মূল্যবোধের কিছু শ্রেণী বিভাগ আছে। মূল্যবোধের শ্রেণী বিভাগের মধ্যে আমরা জানি হচ্ছে কি বলে, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ। কথা হচ্ছে যে এই সংজ্ঞা মানে এই কি বলে শ্রেণী বিভাগ আমরা বের করলাম কোত্থেকে, আমরা জানলাম কোত্থেকে যে এইটাই আমাদের মূল্যবোধের শ্রেণী বিভাগ হতে হবে। এই জিনিসটা আমরা জানলাম মূলত একটা জায়গা থেকে, যেখান থেকে আমরা চিন্তা করলাম যে যে কাজগুলো আমরা দেখলাম, এই যে আমরা অন্ধকে রাস্তা পারাপার করে দেওয়া, সত্যবাদিতা, শিষ্টাচার, সময়ানুবর্তিতা, তো এই জিনিসগুলো আমরা কোথায় ব্যবহার করি? এই জিনিসগুলো আমরা ব্যবহার করি হচ্ছে সমাজে। সো যদি আমরা সমাজে জিনিসগুলো ব্যবহার করে থাকি, তো সমাজ আমাদের সাথে কানেক্টেড, রাইট? সো ব্যাপারটা সমাজের সাথে যেহেতু কানেক্টেড, তাহলে সামাজিক মূল্যবোধ অটোমেটিক চলে আসে। আর সামাজিক মূল্যবোধ যখনই আসে, তখন আমাদের মধ্যে আসে অর্থনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, তারপর হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। এই জিনিসগুলো আমাদের মধ্যে চলে আসে এবং এগুলোই মূল্যবোধের সংজ্ঞা আর কি বলছে শ্রেণী বিভাগ। আমরা একটু গেলেই তোমার দেখতে পাবা, আমরা তো মূল্যবোধের ইয়েতে যাব, যখন আসবে এগুলো তখন আমরা গেলেই দেখতে পাবো। এই দেখো, মূল্যবোধের ধারণা এখানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, সেখান থেকে মূল্যবোধের শ্রেণী বিভাগ বলা হয়েছে। ব্যক্তিগত মূল্যবোধ এখানে বলা হয়েছে। এই যে ব্যক্তিগত মূল্যবোধ, তারপর হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, আধ্যাত্মিক। আধ্যাত্মিক বলতে কোনো একটা মানে ধর্মীয় বিষয় হতে পারে, সেই বিষয়ে আমাদের বিশ্বাস। তারপর হচ্ছে জাতীয় মূল্যবোধ, পেশাগত মূল্যবোধ। তবে তার এগুলোর বাইরে থেকে যেগুলো পরীক্ষা আসে আমরা সেটা একটু জানবো। একটা হচ্ছে সামাজিক মূল্যবোধ, এটা আসে পরীক্ষা। সামাজিক মূল্যবোধ কোনগুলো? সামাজিক মূল্যবোধ বলে আমাদের শিষ্টাচার, হ্যাঁ, তারপর হচ্ছে নিয়মানুবর্তিতা, তারপর হচ্ছে সময়ানুবর্তিতা, এই জিনিসগুলো আর কি। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধ আর গণতান্ত্রিক মূল্যবোধ কিন্তু সেম না। গণতান্ত্রিক হচ্ছে অন্যের, রাজনৈতিক মূল্যবোধ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোট প্রদান, হ্যাঁ, তারপর হচ্ছে কি বলা হচ্ছে সভা সমাবেশ করা, এই জিনিসগুলো হচ্ছে রাজনৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে। কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে অন্যের মতামতকে সহ্য করা, তারপর হচ্ছে ওই যে কি বলে ওটাকে, পরমত সহিষ্ণুতা, এই জিনিসগুলো মোটামুটি রাজনৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে। তো আমার একটা সংজ্ঞা লিখে দিয়েছিলাম, মনে আছে? যে চিন্তা ভাবনার লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ এবং পরিচালিত করে তাকে মূল্যবোধ বলে। জাস্ট প্রত্যেকটা শ্রেণী বিভাগের সময় করবা কি, জাস্ট খালি ওই মূল্যবোধটা সামনে বসাই দিবা। অর্থাৎ বলতে চাচ্ছি, ধরে নাও তোমাকে জিজ্ঞেস করছে রাজনৈতিক মূল্যবোধ কাকে বলে, তুমি কি করবা? যে চিন্তা ভাবনার লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামাজিক আচরণকে নিয়ন্ত্রণ এবং পরিচালিত করে তাকে সামাজিক মূল্যবোধ বলে। যে চিন্তা ভাবনার লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের রাজনৈতিক আচার আচরণ এবং কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে তাকে রাজনৈতিক মূল্যবোধ বলে। যে চিন্তা ভাবনার লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার আচরণকে নিয়ন্ত্রণ এবং পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। তো সঙ্গে একটাই, বাট প্রত্যেকটা শ্রেণীবিভাগ, বলি সেটা সামাজিক হোক, সেটা রাজনৈতিক হোক, সেটা ব্যক্তিগত, যেটাই হোক না কেন, সবগুলোতে কিন্তু আমাদের মূল্যবোধের ইয়াটা কিন্তু খুব ভালো মতো থাকলো। ওকে, তাহলে আমরা সংজ্ঞার কথাটা জানলাম যে কিভাবে সংজ্ঞার মাধ্যমে আমরা প্রত্যেকটা উল্লেখ করতে পারি। কথা হচ্ছে এখান থেকে সৃজনশীল কেমন আসবে? এখান থেকে সৃজনশীল আসবে, ধরে নাও কোন একজন ছেলের কথা বলা হলো যে ছেলেটা খুবই ভালো, সে বাবা মায়ের কথা শুনে, সে মন দিয়ে পড়াশোনা করে, সে স্কুল কলেজের লাইট ফ্যান সুন্দর মতো সময় মতো বন্ধ করে দেয়। তো এই যে জিনিসগুলো বলছে, এই জিনিসগুলো খুবই ভালো একটা গুণ এবং এগুলো অবশ্যই একটা সামাজিক গুণ। সো এই যে যখন সে নিয়মানুবর্তিতার মধ্যে আছে, সময়ানুবর্তিতার মধ্যে আছে, এই জিনিসগুলো সামাজিক মূল্যবোধের মধ্যে পড়ে। আমি আগেই বলেছিলাম, সো সামাজিক মূল্যবোধের মধ্যে পড়ে, সেটাকে আমরা সামাজিক মূল্যবোধ বলবো। উদ্দীপকে সামাজিক মূল্যবোধ ফুটে উঠেছে। সংজ্ঞা কি? ওই যে বললাম, যে চিন্তা ভাবনার লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামাজিক আচার আচরণকে নিয়ন্ত্রণ এবং পরিচালিত করে তাকে সামাজিক মূল্যবোধ বলে। ওইটাই খেলে রাজনৈতিক বানাই দিবা, যেটা থাকবে উদ্দীপকে সংজ্ঞা দিবা, উদাহরণ দিবা, সুতরাং উদ্দীপকে অমুক ফুটে উঠেছে, ব্যাস উত্তর শেষ। এই কঠিন কিছু, ইজিলি পারা যায়। এবং মজার ব্যাপার হচ্ছে, ওই যে মূল্যবোধের যে তোমার শ্রেণী বিভাগটা দেখলে না, মূল্যবোধের শ্রেণী বিভাগ গুলাই কিন্তু আরো আদার্স যেগুলো আমাদের আছে, তোমার কি বলে আইনের শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে তোমার স্বাধীনতা শ্রেণী বিভাগ, সাম্যের শ্রেণী বিভাগ, সবগুলো একই। আচ্ছা যাই হোক, পরে যাই, আমরা পরের টপিকে যাই।
মূল্যবোধের কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে। আমি মূল্যবোধের অলরেডি বলেছিলাম যে মূল্যবোধটা হচ্ছে আমাদের কোন কোন বিষয়ের সাথে জড়িত। মূল্যবোধটা হচ্ছে আমাদের নৈতিক এবং মানসিক দিকের সাথে জড়িত। কারণ হচ্ছে ওই যে রাস্তা পারাপার করানো, সময়ানুবর্তিতা, লাইট অফ করে দেওয়া ক্লাস শেষে, তারপর হচ্ছে কি বলে সবকিছু পরিপাটি করে থাকা, গোছিয়ে রাখা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মানসিক দিক এবং নৈতিক দিক। স্থায়িত্বশীলতার কথা এখানে বলা হয়েছে। আর আদর্শ ভিত্তিক এই জিনিসগুলো প্রত্যেকটা ব্যক্তিভেদে এই আদর্শগুলো নির্ভর করে। হ্যাঁ, অর্থাৎ এটা একটা অবজেক্টিভ বিষয়, একটা অবজেক্টিভ বিষয়। এই জিনিসগুলোই মূলত এই আলোচনার বিষয়বস্তু। বৈশিষ্ট্য আলাদা করে বলার দরকার না, বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবা। আমরা চলে যাবো পরের কথায়। মূল্যবোধের ভিত্তি বা উপাদান, এই জিনিসটা মোটামুটি গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি দেখতে পারি আমরা, ঘ নম্বরে আসতে পারে মূল্যবোধের ভিত্তি বা উপাদানগুলো কি কি, কি কি জিনিস আমাদের ভিত্তি হিসেবে কাজ করে। তো প্রথম বিষয়টা কাজ করে সেটা হচ্ছে পারিপার্শ্বিক শিক্ষা। পারিবারিক শিক্ষাটা আমাদের মূল্যবোধের মূল বিষয় হিসেবে কাজ করে। ধর্ম এবং আধ্যাত্মিক বিষয়টা আমাদের মূল্যবোধের ভিত্তি বা উপাদান হিসেবে কাজ করে। শিক্ষা কাজ করে অবশ্যই, সমাজ এবং পরিবেশ কাজ করে, অভিজ্ঞতা এবং তারপর হচ্ছে জ্ঞান এটা কাজ করে, সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের মূল্যবোধের ক্ষেত্রে কাজ করে। মূল্যবোধ বলতে যে বলেছিলাম মানসিক ব্যাপার একটা, তো সেই মানসিক ব্যাপারগুলো কৃষির ক্ষেত্রে কাজ করে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে। তারপর হচ্ছে পারিবারিক শিক্ষা আমাদেরকে আমাদের মূল্যবোধ গঠনে সহায়তা করে, যে আমরা কি আরেকজনের ভালো দেখতে পারবো কি পারবো না। যখন কেউ একজন ভালো কিছু করছে, এই যে আমরা হিংসা জ্বলে পড়ে মরে গেলাম, নিশ্চয়ই এটাও পারিবারিক শিক্ষা। তার মূল্যবোধটা এমন, মূল্যবোধ ভালো বা খারাপ দুইটাই হতে পারে। সো ব্যাপারটা হচ্ছে যে কার পারিবারিক শিক্ষা কিরকম, সেই পারিবারিক শিক্ষা অনুযায়ী তার মূল্যবোধের ভিত্তি বা উপাদানটা গঠিত হতে পারে। ধর্ম নিয়ে হতে পারে, যে আমরা কি ভারতের মতো যে মানুষকে ইচ্ছা মতো, যারা কিনা আমার ইয়ার বাইরে কি বলা হচ্ছে মুসলিমের বাইরে, তাদেরকে আমরা জ্বালাও পোড়াও করতেছি, মেরে ফেলতেছি। আর কি মুসলিম বলতেছি, হিন্দুদের বাইরে, হিন্দুদেরকে ছাড়া মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে ভারতে। সো সংখ্যালঘু নির্যাতন, এই জিনিসটা আমাদের হচ্ছে মূল্যবোধের মধ্যে পড়ে। তার মধ্যে মূল্যবোধ ঠিকঠাক নাই। তারপরে হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে আছে আমরা আমাদের সংস্কৃতিকে শ্রদ্ধা করছি কিনা, যে আমরা কয়েকদিন আগে চারুকলার যে অনুষ্ঠানটা হলো, কি বলে মঙ্গল শোভাযাত্রা, সেই জিনিসটা ছিল। ওকে, সো মূল্যবোধের ব্যাপারটা মোটামুটি আমাদের একটু পরিষ্কার হলো। আমরা এখান থেকে একটু চলে যাবো। তো দেখতেছি হচ্ছে আইনের ধারণা। আইন থেকে প্রশ্ন আসে নর্মালি এমসিকিউ, ঠিক আছে? আইন থেকে প্রশ্ন আসে এমসিকিউ, আমরা সেটাও দেখবো যে কিরকম এমসিকিউ আসে। সেই জিনিসটা আমরা দেখবো যে এমসিকিউ কিরকম আসে যখন আমরা ইয়েতে যাবো, কি বলা হচ্ছে এটা নিয়ে প্র্যাকটিসে যাবো। আমরা আজকে এখানে প্র্যাকটিস করবো, এমসিকিউ কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো। সেখানে আসবে যে আইনের ইংরেজি প্রতিশব্দ কি, বা আইন শব্দটি কোন ভাষার শব্দ। একটু খেয়াল রাখবা, শুধুমাত্র আইন শব্দটা হচ্ছে ফার্সি, শুধুমাত্র আইন শব্দটা হচ্ছে ফার্সি। এছাড়া আইন বাদে মানে আইন শব্দটি বাদে আইন সংক্রান্ত সকল শব্দ, আইন সংক্রান্ত সকল শব্দই হলো কি, সেটাকে বলবো আমরা আইন সংক্রান্ত সকল শব্দই হলো আরবি। এটা একটু খেয়াল রাখবা, বিসিএস এর ক্ষেত্রে প্রিপারেশন গুলো নেওয়া হয় বা বিশ্ববিদ্যালয়ের সময়। আইন শব্দটা ফার্সি, বাট আইন সংক্রান্ত সকল শব্দ, যেমন মনে করো যে কি বলে ওটার নাম, বেকসুর, খালাস, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আরবি শব্দের মধ্যে পড়ে। ওকে, তাহলে আইন শব্দটা হচ্ছে একটা ফার্সি শব্দ, এতটুকু মনে রাখবা। এবং আইন শব্দটি এসেছে হচ্ছে ল থেকে। ল একটা ইংরেজি শব্দ, কিন্তু ল শব্দটি এসেছে আবার আরেকটা শব্দ থেকে, সেটাকে বলা হয় ল্যাগ। এই ল্যাগ শব্দের অর্থটা হলো আইন, বাট এটা এসেছে হচ্ছে টিউটনিক শব্দ থেকে। টিউটনিক শব্দ, বা জার্মানির পাশে একটা জায়গা আর কি, সেখান থেকে তার জায়গাটা হয়েছে টিউটনিক শব্দ থেকে এসেছে ল্যাগ শব্দটা। আমরা দেখবো এটা এমসিকিউ কিন্তু থাকবে, খেয়াল রেখো, ঠিক আছে? খেয়াল রেখো, এটা আসবে কিন্তু একটু পরেই। সো আইনটা কি? আইন হচ্ছে রাষ্ট্রপ্রণীত কিছু নিয়ম কানুন। যেগুলো আমাদেরকে অবশ্যই মানতে হয়, মেনে চলতে হয়, এবং সেইভাবে আমাদেরকে আমাদের বাকি জীবনটাকে গঠন করতে হয়। এবং আইন না মানলে কিন্তু শাস্তির বিধান আছে, যেটা কিনা আবার নৈতিকতা না মানলে নাই। নৈতিকতা কি? নৈতিকতা হচ্ছে যে ধরো কেউ একজন অসুস্থ হয়েছে, আমি তো সেবা করলাম, এটা হচ্ছে নৈতিকতার মধ্যে পড়ে। বাট আইনটা কি এটা? সো নৈতিকতা যদি কেউ না মানে তাহলে তার শাস্তির বিধান নাই, কিন্তু আইন না মানলে শাস্তির বিধান আছে। মনে করো ঢাকা ক্যান্টনমেন্টে বা ঢাকা সেনানিবাসে বা যে কোনো সেনানিবাসে তুমি গিয়ে তুমি এটা কোনো কিছু খাইলা, খাওয়ার প্যাকেটটা ছুঁড়ে ফেললা, তোমাকে ছেড়ে দিবে? জামাই আদর করবে, তাই না? বলো তো। এই জিনিসগুলোকে বলা হচ্ছে আইন, কারণ ওদের একটা আইনে বলা হয়েছে, এই কারণে আইনটাকে মানবে। আইন না মানলে শাস্তির বিধান আছে, কিন্তু নৈতিকতা না মানলে শাস্তির কোনো বিধান নেই। নৈতিকতা হচ্ছে আমাদের নীতি থেকে যেটা আসে, আমাদের যেটা মন চায়, কি বলে আমাদের যেটা নৈতিক বোধ থেকে সেটাকেই বলা হয়। যেমন ভালো মন্দ, উচিত অনুচিত বিষয়গুলোর মধ্যে আমরা নৈতিকতা দেখতে পাই। ওকে, তাহলে আমরা মোটামুটি এই কি বলে হচ্ছে আইন নিয়ে মোটামুটি জানলাম। আমরা পরে চলে যাব আইনের উৎস।
আইনের বেশ কিছু উৎস আছে। আইনের সব থেকে প্রাচীন উৎস হচ্ছে ওকে। তো আইনের কিছু উৎস আছে, আমরা আইনের উৎসগুলো দেখতেছি হচ্ছে কি বলে, যেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রথা, যে প্রথাগুলো যেগুলো চলে আসতেছে বিভিন্ন সময় থেকে। এত ঝামেলা স্যার, এগুলো মনে থাকে না। মনে থাকার জন্যই তো চেষ্টা করতেছি রে, এত কিছু বোঝাচ্ছে কেন? হ্যাঁ, মনে থাকার জন্য। এখানে তো ক্লাসেই মুখস্থ হওয়ার কথা, আমি তো মুখস্থ করিয়ে দিচ্ছি। ওকে, আমার মুখস্থ কিভাবে আছে, তার মানে মুখস্থ করা সম্ভব, এটা মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, সো প্রচলিত যে আইনটা, সেই প্রচলিত আইনগুলো আসে হচ্ছে দীর্ঘদিনের প্রথা থেকে। গ্রামে গঞ্জে বিভিন্ন জন ধরা খায় না, হ্যাঁ, তাদের ওই যে থাকে না একসাথে বিয়ে করে দেওয়া, তো এই ব্যাপারটা হচ্ছে প্রথার একটা অংশ। হ্যাঁ, গ্রামে এটাই চলতেছিল, এটা একটা প্রথা যে তারা ধরা পড়ছে ওদেরকে বিয়ে করে দাও, এই জিনিসটা হচ্ছে প্রথা, এবং এটাই আইনের সবচেয়ে প্রাচীন উৎস, সব থেকে প্রাচীন উৎস প্রথা। সবচেয়ে, এটা কিছু না, প্রাচীন উৎস, সবচেয়ে প্রাচীন উৎসকে বলা হয় প্রথা। এটা একটু খেয়াল রাখবো, সবচেয়ে প্রাচীন উৎস হচ্ছে আচ্ছা এখানে আসো, এই যে প্রথা লেখা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে বিধিবিধান, বিভিন্ন আমাদের সংসদ বা কি বলে হচ্ছে আইন পরিষদ যেগুলো আছে সেখান থেকে ইয়া থাকে, কি বলে হচ্ছে আমাদের আইন, সংসদ থেকে যে আইনগুলো পাশ করা হয় সেগুলো হচ্ছে আমাদের আইনের উৎস হিসেবে কাজ করে, সেখানে আমরা আইন খুঁজে পাই। উৎস মানে কোথায় খুঁজে পাই আর কি। তারপর হচ্ছে ন্যায় বিচারমূলক সিদ্ধান্ত, বিভিন্ন জুডিশিয়াল সিদ্ধান্ত যেগুলো আছে সেগুলো পাই। ধর্মীয় গ্রন্থে আমাদের আইন সংক্রান্ত বিষয় থাকে, ঠিক আছে, যে চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া লাগবে, এটা ধর্মীয় গ্রন্থেই আছে। এই জিনিসগুলো। এরপর হচ্ছে বিদেশি আইন বা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে বিদেশি যেগুলো আইন, যেগুলোর কথা বলা হচ্ছে, যে বিদেশি মানে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বা আউটসাইড বিষয়গুলোর ক্ষেত্রে যে আইনগুলো মান্য করি। আচ্ছা, তাহলে আইন নিয়ে মোটামুটি আমাদের আলোচনা ক্লিয়ার হয়ে গেল। আমরা চলে যাবো আমাদের পরবর্তী টপিকে। পরবর্তীতে আইনের শ্রেণীবিভাগ বলা হয়েছে, আমি একটু আগেই বলে এসেছি যে আইনের শ্রেণীবিভাগ গুলো হচ্ছে সামাজিক আইন, রাজনৈতিক আইন, অর্থনৈতিক আইন। এই জিনিসগুলো অলরেডি মূল্যবোধে আমরা শিখে আসছি। মূল্যবোধের শ্রেণীবিভাগ গুলো এখানে বসাই দিলেই হয়ে গেল, উদ্দীপকে এরকমই থাকবে, ঠিক আছে, এগুলো একই জিনিস, এগুলো নতুন করে পড়ার কিছু হয় না। এরপর হচ্ছে আইনের শ্রেণীবিভাগ, ওখানে যেটা ছিল সেটা তো বললামই। আইন এবং নৈতিকতা, আইন এবং নৈতিকতার কিছু পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ক নাম্বারে এবং ঘ নাম্বারে অনেক সময় আসে যে আইনের সাথে নৈতিকতার পার্থক্য কি বিশ্লেষণ করো, এর কিন্তু পরীক্ষায় আসে, একটু ভালো করে খেয়াল করবা। এইভাবেই তোমাদের এই ছকটাই দিবা। যারা এখানে কমেন্ট করবা কিংবা হচ্ছে আমার সাথে লাইভে আছো তাদেরকে অবশ্যই এই স্লাইডটা পাঠিয়ে দেওয়া হবে, তোমরা স্লাইডটা পেয়ে যাবা। সেখানে যেটা দেওয়া হয়েছে যে আইন এবং নৈতিকতা, সেখানে আইনের উৎস দেওয়া হয়েছে। আইনের উৎসের ক্ষেত্রে বলা হচ্ছে বাধ্যতামূলক কিছু কিছু আইন, কিছু কিছু আইনের শাস্তির ব্যবস্থা আছে, কিছু কিছু আইনের প্রয়োগকারী সংস্থা আছে। তো আইনের ক্ষেত্রে সেটা কি, সেটার উৎস হচ্ছে কি রাষ্ট্র, এবং নৈতিকতার উৎস কিন্তু সমাজ, ধর্ম, পরিবারের উৎস কিন্তু একটা পার্থক্য আছে। বাধ্যতামূলক আইনটাকে মানতেই হয়, নৈতিকভাবে বাধ্যতামূলক, বা না মানলে কোনো শাস্তি নেই, পানিশমেন্ট নেই। শাস্তির ব্যবস্থা রয়েছে, শাস্তির ব্যবস্থা নাই, কিন্তু সামাজিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হবে আর কি। এটা কিন্তু খুব বড় সড় ম্যাটার করে। আমরা মানে একটু বড় হয়ে যাওয়ার পর যখন বাবা মার মারে না, আমরা কিন্তু বাবা মাকে বলি যে বাবা তুমি তো যে কথাগুলো বলো, কথাগুলো না বলে আমাকে মারতা, সেটাই ভালো ছিল, ঠিক আছে। সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়াটা বা দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হওয়াটা খারাপ লাগে। তারপর হচ্ছে এর প্রয়োগকারী সংস্থা থেকে আদালত, পুলিশ, এবং এখানে হচ্ছে সমাজ বা বিবেক। তো আইন এবং নৈতিকতার পার্থক্যটা বেশ গুরুত্বপূর্ণ, এটা তোমরা জানবা। নৈতিকতা থেকে প্রশ্ন হবেই, আইন থেকে প্রশ্ন হবেই, মোটামুটি শিওর থাকতে পারো বোর্ডের জন্য। আমরা এরপরে যাব। এরপরে হচ্ছে স্বাধীনতা জিনিসটা। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি, তাই না? স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। কাব্যপ্রেমিক কৌশিক, বাপরে বাপ, এত প্রেম কই থেকে আসে ভাইয়া? যাই হোক, তো স্বাধীনতা, স্বাধীনতাকে বলা হয় হচ্ছে লিবার্টি, তাই না? সো স্বাধীনতার যে কথাটা বলা হচ্ছে, স্বাধীনতার ইংরেজি শব্দ হচ্ছে লিবার্টি। এটা একটা আমরা জানি হচ্ছে ইংরেজি শব্দ। তো স্বাধীনতা জিনিসটা কি করা হয়, যখন কিনা মানুষ তার ব্যক্তির ইচ্ছা অনুযায়ী কি হয়, চিন্তা, মতামত, ধর্ম, ভাষা, জীবনধারা প্রভৃতি ক্ষেত্রে চর্চা এবং অধিকার গুলোতে কি করা হয়, সে স্বাধীনভাবে সেটাকে ভোগ করতে পারে, এবং তাতে কেউ কোনো রকম কোনো বাধা দেয় না, বা সে কোনো রকম কোনো বাধার সম্মুখীন হয় না, এবং তাতে তার অধিকারগুলো কি হয় না, অধিকারগুলো ক্ষুণ্ণ হয় না, অধিকার ক্ষুণ্ণ হয় না। চিন্তা ভাবনা, মতামত, ধর্ম এবং ভাষা এবং জীবনধারাকে কি করে না, কোন রকম কোনো প্রভাবিত করে না। এই জিনিসটাকে বলা হচ্ছে স্বাধীনতা। অর্থাৎ মানুষ যখন তার ধর্ম, ভাষা, চাওয়া পাওয়া, সংস্কৃতি এগুলোতে কোন রকম কোনো বাধা সে ফেস করে না, সে যখন নিয়মিত সবকিছু ইয়া করতে পারে, অধিকারগুলোকে চর্চা করতে পারে, তার কোনো অধিকার ক্ষুণ্ণ হয় না, তখন সেটাকেই বলা হয় স্বাধীনতা, ঠিক আছে।
আচ্ছা, স্বাধীনতার কিছু এখানে একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে। স্বাধীনতার বাধাহীনভাবে কাজ করার অধিকার যা আইন এবং নীতিমালার মধ্যে সীমিত। অর্থাৎ আইন এবং নীতিমালা অনুযায়ী যখন কেউ কোনো স্বাধীনতা এবং অধিকারকে ভোগ করতে পারে তখন সেটাকে আমরা স্বাধীনতা বলে থাকি। ওকে, স্বাধীনতার সংজ্ঞা কি জানলাম আমরা। কি বলা হচ্ছে, শ্রেণী বিভাগ ওই আগেরটাই, ওই মূল্যবোধ শ্রেণী বিভাগ যা পড়ছো। সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, শেষ। সাম্যতাই ওই একই জিনিস। সো মোটামুটি আমরা জিনিসগুলো একটু জানলাম। আমরা এখন একটু চেষ্টা করবো একটু এটা থেকে একটু কিছু সৃজনশীল প্র্যাকটিস করতে। আমরা এখান থেকে কিছু সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করবো, কারণ আমাদের পরীক্ষায় তো এগুলোই আসবে, সৃজনশীল আসবে, তাই না? তো আমরা একটু সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করি। এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্নের জায়গা ছিল। হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্নের জায়গাটা কিন্তু আমরা জানি যে জ্ঞানমূলক প্রশ্ন কিরকম আসতে পারে। আমরা কিন্তু ওটা জানি যে জ্ঞানমূলক প্রশ্ন বলতে ওই যে মূল্যবোধ কাকে বলে, তারপর হচ্ছে তোমার আইনের সংজ্ঞা কি, এই জিনিসগুলো মোটামুটি আমাদের পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, তো বলতে গেলে এখানে যদি তুমি অন্যের কি বলা হচ্ছে, অন্যের ব্যাপারটা তুমি যদি শুধুমাত্র নিজের ব্যাপারটাই দেখো, নিজের স্বাধীনতা দেখো, তাতে যদি আইন পরিপন্থী কোনো কাজ করে ফেলো তাহলে কিন্তু ঝামেলা আছে। সুতরাং আইনের ব্যাপারটা অবশ্যই উল্লেখ করতে হবে স্বাধীনতার ক্ষেত্রে। তো বলেছে আইনের শাসন বলতে কি বোঝায়, এটা খ নম্বরের প্রশ্ন আমাদের আসে পরীক্ষা, আমরা রেগুলার দেখি আইনের শাসন বলতে কি বোঝায়, আমরা জানি কিন্তু আইনের শাসন বলতে কি বোঝায়। সো আইনের শাসন হলো, আইনের শাসন বলতে কি বোঝায় যে ওই যে আইনের চোখে সবাই সমান। হ্যাঁ, তারপর হচ্ছে সেই সমান চোখে সকলকে জাজ করা, সকলকে কি বলা হচ্ছে একই সুতায় গাঁথা। অর্থাৎ আইনের চোখে সবাই সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই জিনিসটাই মোটামুটি হচ্ছে আইনের শাসনের মূল কথা। ঠিক আছে, এবং আইন সকলের জন্য সমান। তো এখানে বলেছে যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে করা হবে, এটাই মূলত আইনের শাসনের মূল বিধান। এবং এখানে আরো কিছু বলা হচ্ছে যে আইনের কিছু সংজ্ঞা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটার ফলে যদি তুমি আইনটা না মানো তাহলে কি কি রকম ক্ষতি হতে পারে। তো এই কথাগুলো এখানে মোটামুটি বলা হয়েছে, এগুলা মোটামুটি আমরা জানি আইনের শাসন বলতে কি বুঝে, এতটুকু ধারণা আশা করি হয়ে গেছে আমাদের। এখানে আরো কিছু কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ, এখানে আরো কিছু তোমাদের হচ্ছে ওই যে খ নম্বরের জন্য প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সবগুলো খ নম্বরের জন্য। হ্যাঁ, অর্থাৎ অনুধাবনমূলক লেখা আছে, অনুধাবনমূলক। তো আইনের শাসন বলতে কি বোঝায় আমরা শিখলাম। মূল্যবোধ বলতে কি বোঝায়, মূল্যবোধ বলতে আমরা একটা সংজ্ঞা শিখেছিলাম, আবার সংজ্ঞাটা খেয়াল করে দিই একটু। যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ এবং পরিচালিত করে তাকে বলা হয় মূল্যবোধ, নাকি? মূল্যবোধের সংজ্ঞাটা পড়েছি, মূল্যবোধ শ্রেণী বিভাগ পড়েছি, এবং মূল্যবোধ শ্রেণী বিভাগ থেকে আমরা বাকিগুলোকে মনে রাখার চেষ্টা করেছি। মূল্যবোধ শ্রেণী বিভাগের মধ্যে কি পড়েছি, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, এই ধরনের মূল্যবোধের পাশাপাশি আমরা একই ধরনের মূল্যবোধের যে শ্রেণী বিভাগগুলো পড়েছে আইন এবং আদার্স ক্ষেত্রে, সেগুলো আমরা দেখেছি বা জানি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝায়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে যখন কিনা কোনো একটা দেশে একাধিক কক্ষ থাকে, অর্থাৎ একাধিক আইনসভা থাকে। ঠিক আছে, একটা থাকে নিম্নকক্ষ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কি থাকে, একটা থাকে হচ্ছে নিম্নকক্ষ অথবা হাউস অফ কমন্স, আর একটা থাকে হচ্ছে উচ্চকক্ষ, যেটাকে বলা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। তো এই ধরনের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোথায় আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে হচ্ছে ভারতে, আরো অনেকগুলো দেশে আছে। ওকে, তারপর ধর্ম কিভাবে আইনের উৎস হিসেবে কাজ করে, ধর্ম আইনের উৎস হিসেবে কাজ করে কিভাবে, ওই যে ধর্মীয় গ্রন্থে যখন কোন রকম কোনো কিছু উল্লেখ করা থাকে, ধর্মীয় গ্রন্থে কি উল্লেখ করা থাকে, ধর্মীয় গ্রন্থে যখন কোনো বিষয় উল্লেখ করা থাকে, কোনো শাস্তির বিধান থাকে, সেগুলো যদি আইন হিসেবে কার্যকর হয়, সেগুলোকে যদি আইন হিসেবে উপস্থাপন করা হয়, তখন সেটাকে বলা হয় কি যে ধর্মীয় বিষয়গুলো আইনের উৎস হিসেবে কাজ করেছে। অর্থাৎ ধর্মগ্রন্থে উল্লেখ করা আইনগুলোকে যখন আমরা আমাদের সংবিধানে স্বীকৃতি দেই, তখন সেটা আইনের উৎস হিসেবে কাজ করে। এটা আমরা পেরে যাবো আশা করি। মৌলিক অধিকার কাকে বলে, মৌলিক অধিকার গুলো তোমরা জানো, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, বিনোদন, গার্লফ্রেন্ড, এগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। এরপরে আসো সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ গুলাকে কি বলা হচ্ছে, সামাজিক মূল্যবোধ হচ্ছে ওই যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামাজিক আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ এবং পরিচালিত করে তাকে সামাজিক মূল্যবোধ বলে। যেমন হচ্ছে যে বলেছিলাম, যেমন সততা, সত্যবাদিতা, তারপর হচ্ছে শিষ্টাচার, এগুলো বলেছিলাম, তাই না? শিষ্টাচার, নিয়ম পালন, আইনের শাসনকে পালন, এই জিনিসগুলোকে বলে সামাজিক মূল্যবোধ। মূল্যবোধ বলতে কি বোঝায় অলরেডি আলোচনা করে আসছি আমরা। নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতি বলতে কি বোঝায়, নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতির ক্ষেত্রে, এটা একটু টেকনিক্যাল কোশ্চেন। নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতি হচ্ছে, নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতিকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, বাট ওই নীতিটা কিন্তু আমার আইনের সাথে সম্পর্কিত। সো যদি আমি নিয়ন্ত্রণ এবং ভারসাম্যকে প্রতিষ্ঠা করতে চাই, আইনের শাসন কিন্তু আমার লাগবে। তো এই জিনিসটাকে আমরা আইনের শাসন বলবো একটু। ঠিক আছে, এখানে কিন্তু আইনের শাসনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে বলতে স্বাধীনতা বলতে কি বোঝায়, হচ্ছে যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প আমাদেরকে একটু স্বাধীনতা শেখায়। হ্যাঁ, আমাদের আইনগুলোকে মেনে আমাদের স্বাধীনতা শেখায়, তাকে স্বাধীনতা বোঝায় আর কি। অর্থনৈতিক সাম্য কেন প্রয়োজন, অর্থনৈতিক সাম্য প্রয়োজন যেন নারী পুরুষ, তারপর হচ্ছে দল, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন একই রকম সাম্যতা ভোগ করে, সেই জন্য আমাদের অর্থনৈতিক সাম্যকে দরকার। ওকে, আমরা চলে যাবার পরে
এরপরে তোমার ছিল এখানে আরো কিছু অনুধাবনমূলক প্রশ্ন বসিয়ে নিতে পারো। এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে একটা, তো এখানে একটু আমরা দেখবো সৃজনশীল প্রশ্নটা আমরা সলভ করার ট্রাই করি। সৃজনশীল প্রশ্নটার মধ্যে আমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে। তো এখানে বলা হচ্ছে যে ক রাষ্ট্রের জনগণ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান, ন্যায্য মজুরি প্রদান, বেকারত্ব দূরীকরণ ইত্যাদি সুযোগ সুবিধা লাভের অধিকার সংরক্ষণ করেন, ফলে মানুষের মধ্যে ব্যক্তিত্ব বিকাশ এবং আদার্স ব্যাপারগুলো। তো বলেছে কোন ধরনের স্বাধীনতা ভোগ করেছেন, কোন ধরনের স্বাধীনতা। আচ্ছা, যখন কিনা মানুষের মজুরির কথাটা আসে, মজুরির কথা, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান, এই মজুরি, টাকা পয়সা কাকে বোঝায়, কোন ধরনের স্বাধীনতা বোঝায়? হ্যাঁ ঠিক ধরছো, অর্থনৈতিককে বোঝায়। তো এখানে উত্তর হবে অর্থনৈতিক। এখানে অর্থনৈতিক স্বাধীনতা ফুটে উঠেছে। এই সেম উদ্দীপক কাজে যেখানে প্রশ্নগত করছে জনগণ কোন ধরনের মূল্যবোধ ফুটে কি বলে ভোগ করছেন বা কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে, তখন আমরা কিন্তু ওই অর্থনৈতিক মূল্যবোধই দিতাম, অর্থনৈতিক সাম্যই দিতাম। একই তো প্রশ্ন। তারপরে বলছে উদ্দীপকের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। হ্যাঁ অবশ্যই রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। যদি আমাদের অর্থনৈতিক স্বাধীনতা থাকে, অর্থনীতি যখন আমাদের শক্তিশালী থাকবে, তখন আমরা রাজনৈতিক অধিকারকে ভালো মতো ভোগ করতে পারবো, রাজনৈতিক স্বাধীনতাকে ভালো করে ভোগ করতে পারবো, এবং সেটা আমাদেরকে কি করবে, সেটা আমাদের স্বাধীনতাকে অর্থবহ করে তুলবে। কথাটা সঠিক। তাহলে এটা আমাদের সৃজনশীল উত্তর হয়ে গেল সহজে। পরে চলে যাই। পরে ওই যে বলা হয়েছে একটা ভালো ছেলের কথা বলছিলাম না, মনে আছে? ভালো ছেলে ওই যে তার শিক্ষক এবং বন্ধুদের কাছে সে প্রিয়, সে প্রতিদিন সময়মতো ক্লাসে আসে, ক্লাস শেষে বাড়ি ফেরার আগে প্রতিদিন ক্লাসরুমের বৈদ্যুতিক সুইচ গুলো বন্ধ করে দেয়। হ্যাঁ, এই জিনিসগুলোর মধ্যে কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে? ওই যে মূল্যবোধ অনেকগুলো ছিল না, অনেকগুলো মূল্যবোধের মধ্যে ছিল হচ্ছে সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ। মনে হতে পারে এটা দেখে রাজনৈতিক মূল্যবোধ, ভুল বললাম, এটা এই কাহিনীগুলো দেখে মনে হতে পারে এটা বোধহয় সামাজিক মূল্যবোধ, কিন্তু এটা সামাজিক মূল্যবোধ হবে না। একটু খেয়াল রাখো, এটা সামাজিক মূল্যবোধ হবে না। আমি কিন্তু একটু লিখে দিচ্ছি, দেখে মনে হতে পারে এটা সামাজিক মূল্যবোধ, কিন্তু এটা হবে না, সামাজিক মূল্যবোধ হবে না, হবে হচ্ছে নৈতিক মূল্যবোধ। কেন নৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ হবে না? এটা একটা প্রশ্ন। একটু ভালো করে খেয়াল করো, সুইচ গুলো বন্ধ করে দেওয়াতে তার কিছু কোনো বাধ্যতামূলক কোনো বিষয় ছিল না। তার মনে হয়েছে, তার বোধ হয়েছে যে মানে আমার উচিত ক্লাসে সে ফ্যানের সুইচ গুলো বন্ধ করে দেওয়া, এবং সে সময় মতো ক্লাসে আসাটা একটা উচিত ব্যাপার। এই উচিত অনুচিত বিষয়গুলোকে আমরা নৈতিক কথা বলে থাকি আর কি। উচিত অনুচিত গুলোকে নৈতিক বলা হয়, এবং এই জন্যকে নৈতিক মূল্যবোধ বলা হয়েছে। আশা করি এটা পারা যাবে। ক নম্বর, খ নম্বর কিন্তু পারাই যাবে, এটা তোমরা বই একটু আগে আলোচনা করে আসছি।